হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? কি অবস্থা বলো তো? দেখি তো একটু কমেন্ট বক্সটা দেখি। এই যে কমেন্ট বক্স দেখা যাচ্ছে। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আইভি কেমন আছো? ইশরাত কেমন আছো? ফারহান কেমন আছো? হিরণময় ভাইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ওরে বাবা রে! এ তো ভাই আহ তো পলিটিক্যাল ব্যাপার-স্যাপার হয়ে গেল। আমার ভাই, তোমার ভাই, হিরণ ভাই। তো কি বলবো আসলে গত কয়েক মাস দেশের যে অবস্থা, এই দেশের অবস্থায় আমার মনে হচ্ছে আমাদের সবার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে, তাই না? মনে হচ্ছে আমরা সবাই নেতা হয়ে গেছি এমন একটা ভাব। সেদিন যেন মনে হয় গত সপ্তাহে শুনলাম, তোমরা শুনছো কিনা জানি না, ঢাকায় হচ্ছে 7-8 এর বাচ্চা-কাচ্চারা এরা নাকি রাস্তাঘাটে আটকায় রাখছে। এটা কি সত্যি রাসূল? তোমরা শুনছো এটা? সিলেবাস কমাতে হবে এই জন্য। বাবারে! আমি তো শুনে অবাক। এটা কি সত্যি কিনা? আমি পরে মানে খুব ভেরিফাই করলাম যে আসলে এটা সত্যি, এবং শোনার পরে অবাক হয়ে গেলাম যে আসলে বাহ! আমরা তো সবাই নেতা হয়ে গেছি এখন তাহলে। তো যাই হোক, আসলে সবার মধ্যে একটা নেতৃত্ব থাকা ভালো। আর নেতৃত্ব জিনিসটা এটা কিন্তু ভাই কখনোই খারাপ কিছু না। এটা অবশ্যই ভালো কিছু। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আ আমরা নেতৃত্বটাকে যেন কোনো ভালো কাজে লাগাই। ঠিক আছে? কোনো খারাপ কাজে কিন্তু আসলে লাগানো যাবে না। আপনার ক্লাস খুব ভালো লাগে। এত লেখা, তার মানে তো এটার মধ্যে ঘাপলা আছে। এইবার বুঝতে পারছি। কে লিখছে ভাই এত? নূর নামে একজন, আপনার ক্লাস খুব ভাল লাগে। বাহ! একটা ভালো জিনিস যখন বারবার বলা হয়, তখন আসলে ভাই তুমি কিন্তু জানো না ওইটা কিন্তু আর পজিটিভ থাকে না, ওইটা নেগেটিভ হয়ে যায়। যেমন দেখবা লেবু তুমি যতই জোরে কচলাও না কেন, ওইটা কিন্তু তখন আর লেবু থাকে না। ওইটা তখন হয়ে যায় মানে তিতো হয়ে যায়। তো হিরণ ভাইয়ের ক্লাস ভালো লাগে এতবার বলতেছো, তার মানে বুঝতে পারছি ক্লাস একেবারেই ভাল লাগে না। বুঝতে পারছি আমার ক্লাস একটুও ভালো লাগে না। এখন কি আর করার? কি শোভন ভাই আসবেন নাকি? আসেন একটু কেমিস্ট্রির সবক দিয়ে যান। আসলে আসতে পারো। তো যেটা বলতেছিলাম, আহ আমার বাংলা ক্লাস নেই তো খুব একটা সবার ভালো লাগে না, আমি এটা জানি। তো কি আর করার? পড়াতে পারি কি পারি না। একটু পড়ানোর চেষ্টা করি, একটু বোঝানোর চেষ্টা করি। এই একজন বলছে যে, "ভাইয়া বিরোচন মানে কি? এটা বুঝাবো।" একজন বলছে, "গান শুনবো।" গান তো ভাইয়া আমার মনে হয় যে তোমাদেরকে নিয়ে একদিন সাংস্কৃতিক আ সন্ধ্যার আসলে আয়োজন করা উচিত। তো দেখি আমরা এই কোয়ার্টারের শেষে যেয়ে আমরা টিচারদের সবাইকে নিয়ে তোমাদের ক্লাসে যারা থাকে, যেসব টিচাররা আসে, তোমরা হচ্ছে কমেন্ট বক্সে উনাদেরকে জানাবা যে হিরণ ভাই বলছে। টিচাররাও সবাই থাকবে, আমরা স্টুডেন্টরা সবাই থাকবে। সবাই মিলে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করব। ঠিক আছে? আ তো যাই হোক, কথা হচ্ছে যে আমরা তাহলে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। আর আজকের যে ক্লাসের যে টপিকটা, এটা আসলে অনেক সহজ টপিক। এটা পড়ানোর কিছু নেই। কমেন্ট বক্সটা অফ করে দেখে যাই। আপাতত কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। কেননা তোমরা যা কমেন্ট করা শুরু করছো, একজন মোবাইল কিনছে সেটাও জানাইছে ভালো কথা। আর মোবাইলে কিন্তু ভাইয়া খারাপ কাজে আ না লাগিয়ে ভালো কাজে লাগাও। গৌরব, তুমি কি বলতেছো আমি কিন্তু দেখছি, এসব বলার দরকার নেই। সব ঠিকঠাক মতো হবে। ঠিক আছে? তো আপনি আসেন সময় করে, ডোন্ট ওয়ারি। হুম? তো যেটা বলছিলাম, আমাদের আজকে যে টপিকটা, এটা সত্যি কথা বলতে ০.৫ ঘন্টা লাগবে এটা পড়তে বা এটা বোঝাতে। তো তারপরেও আমরা ক্লাসটা ঘন্টাখানেক করব। কেননা আজকে বাংলা ২য় পত্রের বিরোচন পর্ব, অর্থাৎ লিখিত পর্ব যেটা, তোমাদের অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে। কেমন কনফিউশন? যে ভাইয়া অনুচ্ছেদ কয় পেজ লিখবো? আ সারাংশ সারমর্ম কয় পেজ লিখবো? চিঠিপত্র এটা লিখবো কি সেটা লিখবো? এটা সেটা আরো কত ধরনের যে কনফিউশনস তোমাদের মধ্যে রয়েছে, সেটা আসলে ভাষায় বলার না। আমি জানি তোমাদের এই টপিক গুলোতে কনফিউশন থাকে, এবং সত্যি কথা বলতে আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম, আ এই বয়সে থাকতে আমারও কিন্তু কনফিউশন ছিল। তো আজকের ক্লাসটা মূলত তাদের জন্যই যাদের এই জায়গাগুলোতে কনফিউশন আছে। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আশা করছি
এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাস নিয়ে আর কোথাও কোনো প্রকার সমস্যা হবে না। আর যারা মনে করছো যে এই টপিকগুলোতে তোমার সমস্যা নেই, জানার বোঝার দরকার নেই আর তুমি যা পারো একাই ১০০ সব জানতা শমশের। তো আমার মনে হয় তাহলে তোমার ক্লাসটা না করলেও চলবে। তুমি জাস্ট ল্যাপটপ বা ফোনটা অন রেখে অন্য সাবজেক্ট পড়ো, সমস্যা নেই। বাট আমি পার্সোনালি মনে করি আ অবশ্যই আজকের ক্লাসটা মিস করা উচিত না। কেননা এই টপিকগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক সহজ। এটা অনেক সহজ না, এটা অতিরিক্ত সহজ। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, এই টপিকগুলোর কারণে কিন্তু আমাদের এ প্লাস পাওয়া না পাওয়া অনেকাংশে নির্ভর করে। কেননা তোমরা খেয়াল করে দেখবা এসএসসি বর্তমান যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী কিন্তু আসলে এই লিখিত অংশে কিন্তু নাম্বার কম নেই। এখানে কিন্তু অনেক নাম্বার বরাদ্দ। এবং সবচেয়ে বড় কথা যে একই স্যারের কাছে পড়ে, একই ব্যাচে পড়ে, একই শিট পড়ে কেউ পাচ্ছে ১০ এর মধ্যে ৯ আর একজন পাচ্ছে ৬ বা ৭। এটার পার্থক্য কি? এই পার্থক্যের জায়গাটা আজকে আমরা আলোচনা করব এবং আমরা আজকের ক্লাসে এই যে ৩ টা টপিক নির্ধারণ করেছি, এই ৩ টা টপিকের একেবারে খুঁটিনাটি যেখানে যা কিছু আছে আমরা জানার, বোঝার চেষ্টা করব এবং তোমরা যে জায়গাগুলো নোট করার নোট করো। আর নোট তেমন কিছু করার নেই। আমি যে পয়েন্টগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে রাখো। ঠিক আছে? তো চলো তাহলে আমরা আস্তে, আস্তে শুরু করি। ১ম এ হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ এটা আবার কি? ও এটা আবার কি দেখো তো? এটা হচ্ছে দেখি তো এই প্রশ্নটা সবাই উত্তর করতে পারো কিনা? তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে একটু পরে জানিয়ে দিও। যে মোতাহের হোসেন চৌধুরীর মতে মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি? আ দেখি তো এই প্রশ্নের উত্তর করতে পারো কিনা? সবাই হচ্ছে আ এটা হচ্ছে একটু আ প্রয়োজনে এটা একটু তোমরা মনে হয় দেখতে পাচ্ছ একটু যদিও ঝাপসা, তারপরেও একটু দেখে নাও। দেখে হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে রাখো তো। স্ক্রিনশট দিয়ে রেখে সুন্দর করে এই প্রশ্নটার উত্তর তোমরা একটাই কাজ করবা। আমরা তো মানে আমরা না, তোমরা তো আমাদের বিভিন্ন গ্রুপে কানেক্টেড আছো। শিখবো জিতবো গ্রুপে আছো, এসএসসি 25 একাডেমিক প্রোগ্রাম এই গ্রুপেও কানেক্টেড আছো। এই প্রশ্নটার উত্তর তোমরা সবাই গ্রুপে একটু আমাকে মেনশন করে জানিয়ে দিও। ঠিক আছে? যে ভাইয়া এই প্রশ্নের উত্তর এটা। আর তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো, তারপরেও আমি বলি যে তোমরা তো জানো যে এলজিপিএ এই প্রোমো কোডটা ইউজ করে কিন্তু ৳৭,০০০ এই কোর্সটা তোমরা ৳৩,৫০০ পেয়ে যাচ্ছ। তো আমি এটা নিয়ে আর বেশি কিছু না বলি। কেননা তোমরা সবই জানো, সবই বোঝো। জাস্ট তোমরা উত্তরটা করে আমাকে জানিয়ে দিও। আর কিছু লাগবে না। ওকে? থ্যাংক ইউ। তাহলে চলো আমরা মোটামুটিভাবে এবার এই যে আমি আজকের টপিকের একেবারে শুরুতেই তুমি যে অনুচ্ছেদ পড়তে যাচ্ছ, অনুচ্ছেদ শিখতে যাচ্ছ বা তুমি দরখাস্ত বা সারাংশ সারমর্ম শিখতে যাচ্ছ, সবার আগে আসলে ভাই তোমার জানা প্রয়োজন যে এই যে টপিকটা আমরা আজকে পড়তে যাচ্ছি, আমরা যে আলোচনা করতে যাচ্ছি, এই টপিকটা বোর্ড পরীক্ষায় কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে? আমি জানি তোমাদের ক্লাসে তোমরা অনেকেই উপস্থিত আছো যে তোমরা স্টিল নাও খুব ভালোভাবে জানো না তোমাদের সিলেবাসটা সম্পর্কে। তো আমি ভাই ক্লাসের শুরুতেই ভাই তোমাদেরকে এটা রিকোয়েস্ট করব, একেবারে ক্লাসের শুরুতে এখন পর্যন্ত যারা এটা কনসেপ্ট ক্লিয়ার না যে তোমার লিখিত অংশের প্রশ্ন কোথা থেকে আসে, কোন প্রশ্ন আসে এবং কোন নাম্বার প্রশ্নে কোনটা থাকে এবং এটার অথবা কি থাকতে পারে। দেখো এটা তোমরা যতই বলো না কেন আমি কিন্তু ভাই এটা খুব ভালোভাবে জানি। তোমাদের ক্লাসে তোমরা অনেকেই আছো এখনো পর্যন্ত এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার না। কেন ক্লিয়ার না তা আমি জানি না। তবে এখনো পর্যন্ত অনেকের কাছে ক্লিয়ার না যে আসলে অনুচ্ছেদের আ অল্টারনেটিভ হিসেবে পরীক্ষায় কি আসে। অনুচ্ছেদ না এসে পরীক্ষায় আসলে কি আসতে পারে এটা কিন্তু এখনো পর্যন্ত তোমরা অনেকেই জানো না। সো যেহেতু জানো না, আজকের ক্লাসে আমরা এই কনসেপ্টটা সবার আগে ক্লিয়ার করব। প্রথম কথা হচ্ছে এটা ঢাকা বোর্ডের একেবারে সর্বশেষ আ বোর্ডের প্রশ্ন এটা এবং বোর্ডের প্রশ্ন ভাই তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে একটা অনুচ্ছেদ থাকে এবং অনুচ্ছেদের অল্টারনেটিভ হিসেবে কিন্তু
চিঠি অথবা দরখাস্ত যেকোনো একটা কিছু থাকতে পারে। এখন প্রথম কথা হচ্ছে এখান থেকে কিন্তু একটা বিগ কোয়েশ্চেন চলে আসবে। আমি ধরে নিচ্ছি আমার সময় অর্থাৎ তোমাদের সময়ও পরীক্ষায় এই প্রশ্নটাই আসলো। অনুচ্ছেদ অথবা চিঠি বা চিঠির অবলিক দরখাস্ত যাই হোক না কেন। তাহলে এটা কিন্তু সবার আগের একটা বিগ কোয়েশ্চেন যে আমি পরীক্ষায় কোনটা উত্তর করব? সত্যি কিনা? এটা কিন্তু সবার আগের প্রশ্ন। এখন আমি জানি এক্ষেত্রে তোমাদের একেকজনের মতামত একেক রকম, একেকজনের বক্তব্য একেক রকম, এটা হতেই পারে। তবে তুমি যদি একান্ত আমার পরামর্শ নিতে চাও, একান্ত যদি আমার কথা শুনতে চাও, আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে চিঠি অথবা দরখাস্ত এটা উত্তর করার জন্য। এখন এটা আমার পরামর্শ। আমার এই পরামর্শটা যে শুনতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। কেননা হাজার, হাজার স্টুডেন্ট আছে তারা কিন্তু অনুচ্ছেদ লিখবে এবং তারাও A+ পাবে। জাস্ট আমি কেন বললাম চিঠি বা দরখাস্ত এইজন্য লিখতে বললাম এখানে অল্প লিখে অল্প কথায় খুব ভালো একটা নাম্বার পাওয়া যায়। দ্যাটস হোয়াই আমি কিন্তু এটা লিখতে বলেছি। এবং যদি সুযোগ থাকে চিঠি না লিখে তুমি দরখাস্ত লিখবা। আরো সুন্দর হবে। আমি কি বোঝাতে পেরেছি? এখন চিঠির অনেক ক্লাসিফিকেশন রয়েছে। পত্রিকায় প্রকাশের জন্য চিঠি রয়েছে, ব্যক্তিগত পত্র রয়েছে, সিম্পল দরখাস্ত রয়েছে, ব্যবসায়িক পত্র রয়েছে। সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ডোন্ট ওয়ারি। কিন্তু প্রথম কথা হচ্ছে এই ২ টা অপশন থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে চিঠি বা দরখাস্ত যেকোনো একটা আনসার করা। এখন সেটা নয় আনসার করলাম। এবার দেখা গেল এমন একটা চিঠি আসছে সে আমি কেন আমার ১৪ গোষ্ঠীর কারো পক্ষে উত্তর করা সম্ভব না। হতেই পারে কেননা আমি তার ধারে কাছে কিছু পড়ে যাইনি। দেখা গেল একটা ব্যবসায়িক পত্র আসছে, একটা মানপত্র আসছে, একটা আমন্ত্রণ পত্র আসছে। আমি পড়ে যাইনি আর আমার পক্ষে এটা হবেও না। তাহলে তখন আমাকে কি আনসার করতে হবে? তখন কিন্তু আমাকে আনসার করতে হবে কিন্তু অনুচ্ছেদ থেকে। তাহলে দেখো আমি পরীক্ষায় যাচ্ছি একটা মন মানসিকতা নিয়ে, কিন্তু আমাকে পরীক্ষার হলে যেয়ে ইনস্ট্যান্ট কিন্তু ডিসিশন চেঞ্জ করা লাগতে পারে। ইজ ইট ট্রু? ইয়েস, ইটস অ্যাবসোলিউটলি ট্রু। সো যেহেতু আমার ডিসিশন ক্যান বি চেঞ্জড এনি টাইম, সো আমার কিন্তু অনুচ্ছেদটাও পড়ে যেতে হবে, দেখে যেতে হবে এবং অবশ্যই ভালোভাবে বুঝে যেতে হবে। এবং কিভাবে আমি অনুচ্ছেদ লিখে ১০ এর মধ্যে ৮, ৯ বা ৯, ১০ পাবো সেটাও কিন্তু বুঝে যেতে হবে। ক্লিয়ার? ওকে, আমি বুঝতে পারছি। তোমরা বুঝতে পারছো সবকিছু। তাহলে এবার চলো আমরা তাহলে আ অনুচ্ছেদটা একটু দেখে আসি। অনুচ্ছেদটা কি আসলে? অনুচ্ছেদ এর ইংরেজি হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, তোমরা সেই ছোট্টবেলা থেকে এ পর্যন্ত তোমরা কি আ ইংরেজিতে প্যারাগ্রাফ লিখছো না? অবশ্যই আমি জানি ছোট্টবেলা থেকে ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে হাত একেবারে ঠোঁটস্থ হয়ে গেছে। তাহলে আমার কথা হচ্ছে তুমি যদি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারো, বাংলায় তুমি কেন অনুচ্ছেদ লিখতে পারবা না? জাস্ট সেইম। ঠিক আছে? জাস্ট এতদিন তুমি অনুচ্ছেদটা সেভাবে প্র্যাকটিস করোনি বা সেভাবে পড়োনি। কিন্তু আজকে আমরা চলো এই অনুচ্ছেদের যেখানে যে খুঁটিনাটি আছে আমরা সেটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে তোমরা প্রবন্ধ পড়েছো, ভাব সম্প্রসারণ পড়েছো, অনুচ্ছেদ ঠিক সেরকম কিছু একটা। এবং আমরা চেষ্টা করব অনুচ্ছেদে যত কম কথায় লিখে ভালোভাবে অনুচ্ছেদটা ফুটায় তোলা যায়। আবার বলছি, তোমাদের সবার একটা কনফিউশন থাকে যে ভাই আমি অনুচ্ছেদ কত পেজ লিখব? অনুচ্ছেদ কত পাতা লিখতে হবে? এটা নিয়ে কিন্তু আমি জানি তোমাদের সবার মধ্যে একটা কনফিউশন থাকে। তো এই কনফিউশন দূর করার একটাই শর্টকাট, সেটা হচ্ছে অনুচ্ছেদ ১ থেকে ১.৫ পাতা বা সর্বোচ্চ এ পাতা ও পাতা মিলায় ২ টা পাতা, এর বেশি লেখার প্রয়োজন নাই। এখন আমি জানি এটা শুনে তোমরা হয়তো অনেকে ভাবছো যে ভাই আমি তো ৩-৪ পাতা লিখি বা ৩-৪ পেজ লিখি, কিন্তু ভাই স্কুলের স্যার তো আমাকে নাম্বার দেয় না। কি এরকম আছে না?
তো দেখো এটা আসলে আমি কি বলবো, আমার এভাবে বলা উচিত কিনা জানি না, তাও আমি বলি। আমি যখন তোমাদের মতো স্কুলে ছিলাম, আমাদের সময় আসলে শিক্ষকদের মধ্যে এত বাণিজ্যিক চিন্তা ভাবনা ছিল না। এই কোচিং আসো, আমার ব্যাচে আসো, এই করো তাই করো, হ্যান ক্যারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা, এত কিছু ছিল না। ওই যে যা পাওয়ার তাকে সেটাই দিবে। কম বেশি নাম্বার অনেক কম দিত, কিন্তু এমন না যে একজন ব্যাচে পড়ছে তাকে নাম্বার বেশি দিচ্ছে আর একজন পড়ছে না তাকে নাম্বার দিচ্ছে না, এরকম ছিল না। ইভেন তোমরা ভাইয়া তোমাদের বাবা মার কাছে শুনে দেখবা, ওনাদের সময় কিন্তু এরকম ব্যাচ কোচিং এসব কিছুই ছিল না ওইভাবে, কিন্তু ওনারা কিন্তু খুব সফলভাবে পাশ করে এই পর্যায়ে আসছেন এবং জীবনে সবাই কিন্তু যার যার জায়গায় কম বেশি সবাই সাকসেসফুল। সো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো, স্কুলে হয়তোবা এই মুহূর্তে নাম্বার দিচ্ছে না, তা নিয়ে একটু টেনশন করার কিছু নাই। আমি কথা দিচ্ছি তুমি বোর্ড পরীক্ষায় যে অবশ্যই নাম্বার পাবো। দেখো এটার একটা প্রমাণ দিই তোমাদেরকে, কেন নাম্বার পাবো তাও বলি। কারণ হচ্ছে, যদি টিচাররা নাম্বার না দিত, তাহলে এই যে প্রতি বছর এত হাজার হাজার ছেলে মেয়ে তারা যে A+ পায়, তারা কিভাবে পেত বলো? তারা কিন্তু আসলে পেত না। সহজ কথা। সো একটু পড়াশোনা করে যাও, একটু প্রিপারেশন নাও, তুমি A+ পাবা এবং ভালো করবা বাংলায়, এটা নিয়ে সমস্যা নেই। টিচার বা স্কুলে নাম্বার দিচ্ছে না, এটা মাথায় আনার দরকার নেই। আমি বলেছি অনুচ্ছেদ 1 থেকে 1.5 পাতা বা সর্বোচ্চ 2 পাতা লেখার বেশি প্রয়োজন নাই, এটাই সত্যি কথা। কেননা তুমি এর বেশি লেখার সময় পাবা না। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সম্মানিত জিনিস খাতা দেখবেন, যে শিক্ষক খাতা দেখবেন, উনি কিন্তু তোমার খাতাটা হাতে পাওয়ার সাথে সাথে বুঝে যাবেন যে তোমার খাতার মধ্যে কোয়ালিটি কেমন। আমাদের বাংলাদেশিদের মধ্যে, বাংলাদেশি স্টুডেন্টসদের মধ্যে একটা কমন একটা চিন্তা ভাবনা আছে এমন, যত বেশি লেখা যায় তত মনে হয় নাম্বার পাওয়া যায়। ভেরি ব্যাড। বিশেষ করো, তুমি বোর্ড পরীক্ষার খাতা যখন তোমার টিচার হাতে নিবেন, তিনি সাথে সাথেই বুঝতে পারবেন যে তোমার কোয়ালিটিটা কোন লেভেলের। সো ওই 4 পেজ লিখে তুমি হয়তো পাবা সর্বোচ্চ 7, এমন হতে পারে একজন মাত্র 1.5 পাতা লিখছে, সে 9 পাবে। কারণ কি? টিচার বুঝে গেছে যে ওর মধ্যে কি আছে। সো আমি সবসময় একটা কথা বলি, কোয়ালিটি শুড বি ফোকাসড, নট কোয়ান্টিটি। কোয়ালিটিকে সবসময় ফোকাস করতে হবে ভাই, তুমি কোয়ান্টিটি দিয়ে জীবনে খুব বেশি আগাইতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? সো এখন যেটা বলতে চাচ্ছি, অনুচ্ছেদ কিভাবে লিখবো। প্রথম কথা এই যে, বেশি কিছু বলার দরকার নেই, এই একটা লাইনই যথেষ্ট। এই একটা লাইন 10 থেকে 15 বাক্য। তো আমি তোমাদের কথার স্বার্থে, যেহেতু আমি জানি 10 থেকে 15 বাক্য তোমরা মন থেকে নিতে পারতেছো না, আমি বললাম 15 থেকে 20। 15 থেকে 20টা বাক্যের মধ্যে লেখো, অথবা 1.5 থেকে 2 পাতা। 1.5 থেকে 2 পাতা, এটা লিখলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবং অনুচ্ছেদে সবসময় একটা কাজ করবা, যে কোনো একটা বিষয় ফোকাস করবা। আবার বলছে, অনুচ্ছেদের মধ্যে লিখতে যে তুমি একেবারে গরুর রচনার মধ্যে ঢুকাই দিবে, এটা করা যাবে না। পরীক্ষায় প্রশ্ন আসছে অনুচ্ছেদ সুন্দরবন নিয়ে, এখন তোমার সুন্দরবনের মধ্যে তো আমাজন বন ঢুকানোর দরকার নাই। পরীক্ষায় প্রশ্ন আসছে বই মেলা, বই মেলার মধ্যে তো বাবা তোমার জোর করে গ্রাম্য মেলা ঢোকানোর দরকার নাই, পহেলা বৈশাখের মেলা ঢোকানোর দরকার নাই। তুমি ওটার মধ্যে বই মেলার মধ্যেই থাকো। আমি কি বোঝাতে পারছি? একটা প্যারায় সবসময় লেখার চেষ্টা করবা, একটা প্যাসেজে লেখার চেষ্টা করবা, এবং লেখাটা হতে হবে সব সময় সাবলীল, একেবারে স্বচ্ছ থাকবে সবকিছু, তুমি কি বলতে চাচ্ছ। এবং আরেকটা কথা বলি, অনুচ্ছেদের শেষ বাক্য থাকবে, সমাপ্তির ইঙ্গিত থাকতে হবে, এবং উপসংহার ধরনের, দুঃখিত, ভূমিকা ধরনের কিছু একটা লিখতে হবে। ভূমিকা ধরনের লেখা। ভূমিকা ধরনের লেখাটা কেমন, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তুমি কথার কথা ধরে নাও, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস নিয়ে তুমি একটা অনুচ্ছেদ লিখতে যাচ্ছ, তাহলে তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে, তুমি যখনই লিখতে যাচ্ছ, লেখার আগে আমি সবসময় এই পরামর্শটা দেই, আর একবার শেষবার মতো পরামর্শ দিচ্ছি,
এসএসসি, এইচএসসি সব ক্ষেত্রেই যেকোনো লেখা শুরুর আগে অন্ততপক্ষে ১ মিনিট তুমি চিন্তা করবা যে আসলে তুমি কি লিখতে যাচ্ছ। কথার কথা, বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে তুমি অনেক কিছুই লিখতে পারো। তাই বলে স্বাধীনতা দিবস লিখতে যেয়ে এই যে ২০২৪ সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এইটা যেন আবার লিখে দিয়ে এসো না বাবা। তাহলে কিন্তু ভাইয়া নাম্বার পাওয়ার থেকে আরো অনেক খারাপ কিছু হয়ে যাবে। তবে হ্যাঁ, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে স্বাধীনতা 2.0 বা স্বাধীনতা 2 এরকম আসলে অবশ্যই এটা লিখতে হবে। কিন্তু আমার বিশ্বাস এটা কখনোই আসবে না। যাই হোক, কথার কথা বললাম। তো যেটা বলতে চাচ্ছিলাম, স্বাধীনতা দিবস নিয়ে তুমি অনেক কিছু লিখতে পারো। কিন্তু তুমি লেখার আগে সুন্দর করে একটু চিন্তা করে নাও যে আসলে তুমি কি লিখতে চাচ্ছ। এবং ১ মিনিট চিন্তা করে তুমি তারপরে আস্তে, আস্তে লেখা শুরু করো। এই কথাটা সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আমি আমার এই ছোট্ট আ পড়ানোর এক্সপেরিয়েন্স এ দেখেছি। ছেলেমেয়েরা লেখার শেষে মানে কি বলবো? খুব মানে আফসোস করে। ইসরে! আমি যদি ওইটা লিখতে পারতাম, এইটা না লিখতে যদি ওইটা লিখতাম খুবই ভালো হতো। এই ধরনের বিভিন্ন ধরনের আফসোস তাদের মধ্যে কাজ করে। তো আমি এইটা যাতে আফসোসটা তোমার না থাকে এটার জন্য এই কথাটা বললাম। তুমি লেখা শুরুর আগে তুমি একবার চিন্তা করে নাও। তারপরে তুমি আস্তে, আস্তে লেখা শুরু করো। একটু চিন্তা করে আস্তে, আস্তে লেখা শুরু করো এবং সেক্ষেত্রে অনুচ্ছেদের ক্ষেত্রে কি করবে ভাইয়া? সবসময় একেবারে শুরুতে তুমি মনে করো স্বাধীনতা দিবস নিয়ে লিখছো। একেবারে মূল ১ম এ ১ থেকে ২ লাইনে স্বাধীনতা দিবস বলতে কাকে বোঝাচ্ছি? কোনটা আমাদের স্বাধীনতা দিবস? এটা তুমি সুন্দর করে বুঝাও। এটা যে শুধু স্বাধীনতা দিবসের ক্ষেত্রে তা না। সবকিছুর ক্ষেত্রে। অর্থাৎ সবকিছুর ক্ষেত্রে তুমি হচ্ছে বোঝার চেষ্টা করবা, জানার চেষ্টা করবা যে মানে টিচারকে বোঝানোর চেষ্টা করবা যে মূল জিনিসটা কি। তারপরে তুমি ধীরে, ধীরে আস্তে, আস্তে মেইন বডিতে ডিটেইলসটা লিখলে এবং শেষে যেয়েও তোমার কিন্তু একটা ফিনিশিং লাইন থাকতে হবে। যে স্বাধীনতা দিবস কেন এত মর্যাদার এবং কেন এটা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা রাষ্ট্রীয়ভাবে কেন পালন করা হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে অনুচ্ছেদে আমরা সবসময় চেষ্টা করব একটা প্যারায় সুন্দর করে লেখার। ১ম দিকে সুন্দর একটা ইন্ট্রো দিব বা এটা একটা সূচনা বক্তব্য থাকবে। তারপরে এটার মূল বক্তব্য থাকবে, মাঝে এবং শেষের দিকে এসে একটা ফিনিশিং টেনে দেব। এবং লেখা আমরা সর্বোচ্চ চেষ্টা করব যত বেশি ইনফরমেটিভ করা যায়। ইনফরমেটিভ বলতে কি বুঝায়? এই যেমন দেখো ২১ বইমেলা। তাহলে ভাইয়া তোমাকে ১ম এই কিন্তু বুঝায় নিতে হবে বইমেলা বলতে কি বোঝাচ্ছি আমরা। ১ম এ আমি কিন্তু সুন্দর করে এটা ডিফাইন করলাম। এটা সংজ্ঞায়ন করলাম যে বইমেলা বলতে এটাই। তারপরে আমি বললাম যে আজকের এই যে ২১ বইমেলা আমরা পালন করছি, এটার ছোট্ট একটা ইতিহাস রয়েছে। কত বছর বা কত সাল থেকে আমরা ২১ বইমেলাটা পালন করছি। খুব সম্ভবত ১৯৭৭ সাল থেকে আমরা ২১ বইমেলা পালন করছি। তারপরে আস্তে, আস্তে এই পর্যায়ে আস্তে, আস্তে উপনীত হয়েছে। এবং তুমি চাইলে এই বইমেলার মধ্যে তুমি আরো অন্যান্য অনেক তথ্য ঢুকাতে পারো। যে প্রতি বছর আনুমানিক কতটা আ দোকান বা স্টল সেখানে থাকে, কারা আসে, এইরকম। এবং বইমেলা আমাদের জাতীয় জীবনে কেন গুরুত্বপূর্ণ সেটাও তুমি একটু লিখে শেষে একটা ফিনিশিং করে দিলে। যেমন দেখো আমরা ফিনিশিং করেছি যে ঢাকার বাইরে প্রতি বছর যদি এরকম বইমেলার আয়োজন করা হয়, বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং মানুষ আরো অনেক বেশি বইমুখী হবে। আমি যদি হতাম আমি একটা কোটেশন এক্ষেত্রে এড করে দিতাম। আমি বলতাম, লিও তলস্তয় নামে একজন বিখ্যাত ঔপন্যাসিক রয়েছেন। তিনি বলেছেন যে মানুষের জীবনে ৩ টা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ। সেই ৩ টা জিনিস কি জানো? বই, বই আর বই। ১ম এ শুনে হয়তো ভাবতেছিলাম যে বইয়ের বাদে হয়তো আরো ২-১ টা জিনিস বলবে। আসলে না। তিনি এই ৩ টা জিনিসের কথাই বলেছেন। অর্থাৎ মূলত তিনি বইয়ের কথাই বলেছেন। তো মূল কথা হচ্ছে যে দেখো অনুচ্ছেদ নিয়ে কিন্তু আমি অনেকগুলো কথা বললাম। কিন্তু মূল কথা হচ্ছে এটাই, সামারি একটাই, সেটা হচ্ছে কি সামারি? ১ম এ সুন্দর একটা সংজ্ঞা দিব। এটা কি? তারপরে আমি ওটাকে সুন্দর করে একটু আস্তে, আস্তে ভেঙে, ভেঙে ব্যাখ্যা করে লিখব। মূল বক্তব্যটা তারপর শেষে সেটা ফিনিশিং দেব।
এবং আমরা চেষ্টা করব অনুচ্ছেদের মধ্যে প্যারা বা প্যাসেজ না রাখার, ঢালাওভাবে সুন্দর করে একটা প্যারা লিখে যাও। তো আমি কমেন্ট বক্সটা একটু 1 মিনিটের জন্য একটুখানি অন করে দিচ্ছি। তোমরা একটু কাইন্ডলি বলো তো, এই যে আমি এতক্ষণ ধরে যা যা বললাম তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বলো, এতক্ষণ ধরে যা যা বললাম সব কি বোঝা গেছে? কারো কোথাও কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে ফ্র্যাঙ্কলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। সব ক্লিয়ার, সব ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আ অনুচ্ছেদের একজন বলছে হাতের লেখার কথা। ভাই একটা সত্যি কথা বলি, হাতের লেখা কোনো ব্যাপার না। ওই যে একটা কথা তখন বললাম যে টিচার কিন্তু এটা বোঝে যে টিচার তোমার ওটার মধ্যে কোয়ালিটি লেখা থাকলে সেক্ষেত্রে হাতের লেখা খুব একটা ইফেক্ট ফেলে না। এখন যদি তোমার হাতের লেখাও হয় কাকের ঠ্যাং বকের ঠ্যাং, আবার তোমার লেখা মনে করো যে প্রথমে 1 লাইন, মাঝখানে 1 লাইন, শেষে 1 লাইন, এরকম হলে তো হবে না রে বাবা। আমি কি বোঝাতে পারছি? আহ এই আর কি ভাইয়া, কিছু সাজেশন দেন ভাইয়া। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি রে ভাই। সাজেশন আসলে আজকের ক্লাসটা সাজেশনের না। যখন সাজেশন দেওয়ার দরকার হবে অবশ্যই দিব পরীক্ষার আগে। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে মূল জিনিসগুলো বোঝানোর ক্লাস। কি লিখবো, কিভাবে লিখবো, কিভাবে ভালো করা যায় এটা। ঠিক আছে? আজকে আমরা সাজেশনে যাবই না। আই এম সরি। ওকে। সো এখন তাহলে আমরা মোটামুটিভাবে অনুচ্ছেদ নিয়ে মোটামুটি বুঝলাম। এবার তাহলে বোর্ড পরীক্ষায় দেখো সারাংশ অথবা সারমর্ম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমরা কমেন্ট বক্সটা আবার অফ করে দিচ্ছি এবং সারাংশ সারমর্ম কিভাবে লিখে 10 এ 10 পাওয়া যায় আজকে আমরা সেটা নিয়ে কথা বলব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, সেটা হচ্ছে যে সহজ কথা যায় না বলা সহজে। এই যে দেখো একটু আগে আমি অনুচ্ছেদ নিয়ে এত বকবক করে আসলাম। অনুচ্ছেদ তো আর যাই হোক অন্তত ১.৫ থেকে ২ পাতা বা ২ থেকে ২.৫ পাতা লিখতে হয়। কিন্তু তুমি একবারও চিন্তা করে দেখছো? সারাংশ অথবা সারমর্ম এটা কিন্তু ১.৫ থেকে ২ লাইন লিখলেই হয়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে ১.৫ থেকে ২ লাইন লিখলেই এখানে কিন্তু ১০ এ ১০ পাওয়া যায়। পারভেজ একটা প্রশ্ন করছে, অনুচ্ছেদ অথবা দরখাস্ত বা চিঠি এগুলো ২ টাই লিখতে হয় আমাদের। আপনি তো বুঝিয়েছেন অনুচ্ছেদ বা চিঠি লিখতে। ভাইয়া তুমি বোর্ডের কোশ্চেনটা একটু ভালোভাবে এনালাইসিস করে দেখো। হয়তো স্কুলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, কিন্তু বোর্ডের কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। বুঝতে পেরেছো? তো তুমি বোর্ড পরীক্ষা দিয়ে আশা করি পাজলড হবে না। যেমন এটা দেখো ঢাকা বোর্ডে একেবারে সর্বশেষ বছরে আসা একটা প্রশ্ন এবং এখানে কি হচ্ছে দেখো, ঢাকা বোর্ডে একটা সারাংশ এসেছে এবং এটার অল্টারনেটিভ কিন্তু একটা সারমর্ম এসেছে। হয়তো তোমাদের সময় একটু ১৯-২০ হতে পারে, কিন্তু ঘুরে ফিরে ফরম্যাট কিন্তু এরকমই থাকবে। তো যাই হোক, তোমরা সিলেবাসটা আরেকটু ভালোভাবে জানো, ভালোভাবে বোঝো। আশা করি তোমার এ ধরনের সমস্যা হবে না। আকিবুল একটা প্রশ্ন করছে, অনুচ্ছেদের টাইটেল কি রঙিন কলম দিয়ে লেখা যাবে? এটা আকিবুলের প্রশ্ন না। আমি জানি এ ধরনের প্রশ্ন অনেকেই করেছো। আপাতত আমার সামনে এসেছে তাই আমি বলছি। আমি বলবো যেটা, যদি টাইটেলটা লিখতে হয় লেখো, কিন্তু অন্য কোনো কিছু লেখার দরকার নেই। এবং যদি লিখতে হয়, অনেক ছেলেমেয়েদের দেখছি লিখতে যে একেবারে খাতায় মানে কি বলবো, বিভিন্ন ধরনের রং-চং করে দিয়ে একটা বিশ্রী অবস্থা করে দিয়ে আসে। এটা করা যাবে না। আমরা মনে রাখবো যে আমরা কালো কালির কলম ব্যবহার করব, সর্বোচ্চ হলে নীল কালির কলমে ওইটা লিখতে পারি এবং নিচে একটা সুন্দর করে দাগ দিয়ে দিই। জাস্ট এটা। এই যে দেখো কত সুন্দর করে ঢাকা বোর্ডে একটা দাগ দিয়ে দিছি। এবার অনেকে কি করে, এখানে লাল কালি, এখানে নীল কালি, সবুজ কালি। মানে মনে হয় যে এখানে যে মানে কি বলবো আর, সারা দেশে রঙের ছড়াছড়ি। এত দরকার নেই। তো যেটা বলছিলাম, সারাংশ বা সারমর্ম কিভাবে অল্প কথায় লিখে 10 এ 10 পাওয়া যায়। চলো তার আগে একটা বোর্ডের কোশ্চেন দেখলাম আমরা, যে পরীক্ষায় কিন্তু সারমর্ম অথবা
সারাংশ যে কোনো একটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবার কথা হচ্ছে সারাংশ বা সারমর্মে আমরা কিভাবে ভালো করব। চলো তাহলে কিভাবে ভালো করব সেটা নিয়ে একটু কথা বলি। আমার প্রথম কথা হচ্ছে এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আমার পরামর্শটা কোথায় লেখা যায়? আমার পরামর্শটা আমি এখানে লিখি। সুন্দর করে মাথায় ঢুকায় রাখো। এক্সট্রা পেজ না? কিভাবে নিব বলতো একটু খেয়াল আচ্ছা তাহলে আপাতত এটাই লিখি, হ্যাঁ? এটা সেভ থাকবে তো না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সারাংশ সারমর্ম নিয়ে ভাই আমরা অনেক কথাই বলবো। তবে আমার ব্যক্তিগত ২-৩ টা কথা আছে। প্রথম কথা হচ্ছে ওই যে একটু আগে বলতেছিলাম যে একটা অনুচ্ছেদ এত লিখতেছি, একটা ভাব সম্প্রসারণ ৩-৪ পেজ লিখছি, একটা প্রবন্ধ এত লিখতেছি, ওইগুলোতে কিন্তু ভাই ১০ নাম্বার বরাদ্দ। একইভাবে সারাংশ বা সারমর্মে ২-২.৫ লাইন বা ১ থেকে ১.৫ লাইন লিখে ১০ নাম্বার পেতে যাচ্ছি বা ১০ নাম্বার বরাদ্দ। তাহলে এখন কথা হচ্ছে আমি এমন কি ক্যারিশমা আমাকে এখানে দেখাতে হবে যার জন্য আসলে ২ লাইন লিখে আমাকে ১০ নাম্বার নিয়ে আসতে হবে। প্রথমে যে কাজটা ভাই আমরা মনে রাখবো সেটা হচ্ছে কোনোভাবেই বানান ভুল করা যাবে না। আমি অনেক স্টুডেন্ট দেখেছি ২ লাইন লিখেছে তার মধ্যে বানান ভুল মাত্র ১০ টা। এখন ভাই তুমি একটু নিজের কথা চিন্তা করো। মনে করো যে তোমার কোনো একটা ছোট্ট ভাই ক্লাস 6-7 এ পড়ে। তুমি তার একটা সারাংশ সারমর্ম খাতা দেখছো। যে দেখলে যে ও ২-৩ লাইন লিখছে তার মধ্যে ৫-৬ টা বানান ভুল। তোমার কেমন বিরক্তি লাগবে? আমার মনে হয় অনেক বেশি বিরক্তি লাগবে তোমার। তাহলে যে টিচার খাতা দেখে সে কি মহামানব? তার কি বিরক্তি কাজ করে না ভেতরে? একেবারে নাম্বার সাথে অর্ধেক কমে যাবে। তুমি ২ লাইন লেখো, কিচ্ছু যায় আসে না। কিন্তু বানান ভুল করা যাবে না। প্রথম কথা। দ্বিতীয়ত কথা কি? আমাদের ছেলেমেয়েদের মধ্যে বড় একটা টেনডেন্সি হচ্ছে সারাংশ বা সারমর্ম তারা কি করে? ইংরেজিতে আমরা এটা বলি কপি পেস্ট বা কি? হুবহু, একেবারে হুবহু লিখে দেয়। কখনোই কোনোভাবে হুবহু লেখা যাবে না। যেমন আমি যদি একটু ব্যাকে যাই, আমি ছোট্ট একটু ব্যাকে গেলাম। এই যে এই জায়গাটায় আমি আসতেছি। এটা হচ্ছে একটা সারাংশ। ছেলেমেয়ে কি করে? এটা লিখতে যেয়ে ১ম থেকে ১ লাইন, মাঝখান থেকে ১ লাইন, শেষের থেকে ১ লাইন। নে বাবা শেষ। আমার কাজ শেষ। ও টিচার তো নাম্বার দিবেই। লিখে আসলে তো টিচার নাম্বার দিতে বাধ্য। বাহ! কি সুন্দর কথা। হ্যাঁ, এটা সত্যি কথা টিচার তোমাকে নাম্বার দিবে। কেননা টিচার তো আর তোমার মতো এত মানে কি বলবো? মানে কি বলবো আর? অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে আমি বলতে চাচ্ছি না। টিচার অবশ্যই নাম্বার দিবেন। তবে তিনি তোমাকে নাম্বার দিবেন ১০ এর মধ্যে সর্বোচ্চ ৫। আর তোমার কি মনে হয় ১০ এর মধ্যে সারাংশ সারমর্মে ৫ পেয়ে তুমি জীবনে প্লাস পাবা? তুমি এ গ্রেডও পাবা না। সত্যি কথা এটা। আর ১০ এর মধ্যে ১০ যদি পেতে চাও যে কথাগুলো বলি শোনো, কোনোভাবেই, একেবারে কোনোভাবেই কপি পেস্ট করা যাবে না। হ্যাঁ, তুমি সর্বোচ্চ একটা কাজ করতে পারো যে, "ভাই আমার আজকে সারাংশ সারমর্মটা অনেক কঠিন লাগতেছে। আমি কি করব?" তুমি যেমন ১ম লাইন যে, "অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন।" তুমি এই লাইনটাই লেখো বাবা। এই লাইনটাই তুমি পরীক্ষায় লিখতে যাচ্ছ। কিন্তু তুমি সরাসরি লাইনটা কপি পেস্ট করো না। তুমি এই লাইনটা তোমার মতো করে লেখো। জাস্ট তোমার মতো করে একটা সামারি লিখে ফেলো। এ বিভিন্ন কিছু লেখা যায়। যেমন তুমি লিখলে যে, মানব জীবনে অভ্যাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কি একেবারে সিম্পল কথা। আমার মনে হয় 1-2 র বাচ্চা-কাচ্চারা ওটা লিখতে পারে। তারপর তুমি বললে যে, মানুষের স্বভাবের সাথে অভ্যাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখো আমি যে ২ টো বাক্য বললাম কিন্তু আহামরি কঠিন কিছু না। একেবারে সহজ কথা। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, মেইন কথা হচ্ছে সারাংশ বা সারমর্মে কখনোই কপি পেস্ট করা যাবে না, হুবহু লেখা যাবে না।
লিখতে ইচ্ছা করতেছে না, লিখবা না, বাট সরাসরি লাইন তুলে দিবা না। এখন লিখতে ইচ্ছা করতেছে না, লিখবো না, তার মানে কি ভাই না লিখে খাতা রেখে আসবো নাকি? আমার মনে হয় তুমি লিখতে পারবা। সো যেটা বলছিলাম সেখানটা আরেকবার ফিরে যাচ্ছি। কপি পেস্ট হুবহু লেখা যাবে না। আরেকটা কাজ একটু আমরা মনে রাখবো। সেটা হচ্ছে লেখা খুব সহজ সরল হতে হবে। সহজ সরল লেখা হতে হবে। আমি অনেক ছেলেমেয়ে দেখছি, বিশেষ করে এটা ইংরেজিতে করে, কোনো মতে একটা ইংরেজি কঠিন একটা শব্দ শিখছে, একটা বোমবাস্টিং ওয়ার্ড শিখে আসছে, সেটা কোনো এক জায়গায় ঢোকানোর খুব চেষ্টা করে। এখন একটা বোমবাস্টিং ওয়ার্ড লিখতে যেয়ে দেখা গেল সে বানানটা ভুল হয়ে গেল। তাহলে আমার ওই কঠিন শব্দ লিখে কি কোনো লাভ আছে? সহজ কথা, সহজ কথা হচ্ছে আমি এমন কোনো শব্দ প্রয়োগ করব না লেখার ক্ষেত্রে যেটা আমি কেন কেউই বুঝতে পারছে না, দরকার নেই। অনেকে ভাবে কঠিন শব্দ লিখলে মনে হয় নাম্বার বেশি পাওয়া যায়। ইটস এ গ্রেট মিস্টেক। কখনো এই ভুলটা করা যাবে না। আমি কি বোঝাতে পারছি? আরেকটা কথা বলে শেষ করছি, সারাংশ সারমর্ম। সেটা হচ্ছে কোন প্রকার উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। ইংরেজিতে আমরা এটা বলি কোটেশনস। কোটেশনস বা উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। মনে থাকবে, এই সারাংশ সারমর্মের এই যে পরামর্শ, যারা লেখনি এখনই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা পরবর্তীতে লিখে গ্রুপে আমাকে দেখাবা। যে যে দেখাবা আমি তার অ্যাড্রেসে সুন্দর করে একটা করে চকলেট পাঠিয়ে দিব। যে ভাইয়া আপনি বলছিলেন যে সারাংশ সারমর্মের পরামর্শ কি, এটা সুন্দর করে তুমি নোট করছো, নোট করে গ্রুপে আমাকে মেনশন করে জানাই দিবা, আমি তোমার নামে একটা ছোট্ট চকলেট পাঠিয়ে দিব। আমি কি বোঝাতে পারছি? এখন তুমি বলতে পারো যে ভাই ছোট জিনিসের জন্য চকলেট কেন, সেটাও বলি। কেননা আমি চাই তুমি এখানে 10-এ 10 পাও। নাম্বার 1। নাম্বার 2, সেই ছোট্টবেলা থেকে এ পর্যন্ত সারাংশ সারমর্ম লাগছে, এইচএসসি তেও লাগবে, অ্যাডমিশন টেস্টে সরাসরি লাগবে না, ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যাবা, বিসিএস পরীক্ষার সারাংশ সারমর্ম আসে, একটা সারাংশ নাম্বার থাকে 30। চিন্তা করতে পারছো? 3 লাইন লেখে 30 নাম্বার। তো এটা তুমি ভাই যত সহজ ভাবছো, এত সহজ না আসলে। ওই যে রবীন্দ্রনাথ বলে গেছে, সহজ কথা যায় না বলো সহজে। তুমি অ্যাডভান্স লেভেলের একটা সারাংশ সারমর্ম আসবে, তোমাকে ওটা বুঝতে হবে, জানতে হবে, তারপরে না ওটা লিখতে হবে। যা খুশি তাই লিখে দিয়ে আসবে আর কপি পেস্ট করবা, আর তুমি ভাবছো যে রে টিচার তো আমার জন্য মানে নাম্বারের ঝুড়ি নিয়ে বসে রয়েছে, এ মামার বাড়ির আবদার, লিখবো আর নাম্বার পাবো। একেবারেই না। সো জাস্ট তুমি আমাকে গ্রুপে না দাও, তুমি সুন্দর করে নোটগুলো পয়েন্টসগুলো লিখে রাখো, বাস্তব জীবনে যেন কাজে লাগাতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ। সো সারাংশ সারমর্ম সেই ছোট্টবেলা থেকে পড়তে 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 আমি খুব জানি তোমরা আমার থেকেও সারাংশ সারমর্মে বস। আমার আর বলার কিছু নাই। এবার চলো আমরা কিছু সারাংশ 2-একটা একটু প্র্যাকটিস করি। এই যে সারাংশটা, আমি 1 মিনিট সময় দিচ্ছি। ধরে নাও এই সারাংশটাই পরীক্ষায় আসছে। 1 মিনিটের মধ্যে তুমি একটু চিন্তা করো তো, যে তুমি যদি কালকে পরীক্ষায় বসো, তুমি কিভাবে সারাংশটা লিখবা? এবং দেখো অভ্যাসের এই বিষয়টা কিন্তু তোমার সাথেও যায়। কেননা এই যে অভ্যাস এর কারণে আজকে আমাদের এই অবস্থা। তো যাই হোক আমরা ওদিকে না যাই। কালকে মনে করো পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, এসএসসি পরীক্ষায়। তুমি কিভাবে লিখবা? 1 মিনিট সময় দিলাম, একটু চিন্তা করো। পরে আমি এটার উত্তর আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি তোমরা চিন্তা ভাবনা করতেছো, কিন্তু চিন্তা ভাবনাগুলো কেমন অগোছানো লাগছে, তাই তো? দেখো, আমি এটার উত্তর তোমার সামনে লিখে দিলাম। এবং দেখো
ওই এত বড় একটা প্যাসেজ ছিল, মোটামুটি এখানে ৮ থেকে ১০ লাইন। এটার দেখো সারাংশটা লিখেছি কিন্তু মোটামুটি ৩ লাইনই বলা যায়। এবার দেখো আমি কি বলেছিলাম, ৩ লাইন তুমি লিখছো, ৩ লাইনের মধ্যেও আমি ধরে নিলাম তুমি দাস বানানটা ভুল করছো, স্বভাব বানানটা ভুল করছো, দূর বানানটা ভুল করছো, আহ আর কোনটা? ধীরে বানানটা তো মানুষ আজকাল ভুল করে দেখি। আপাতত ধরে নিলাম এই ৩-৪ টা বানান তুমি ভুল করছো। এখন তুমি আমাকে বলো তো ৩ লাইন লিখে যদি ৪ টা বানান ভুল হয় কারো, আর কি নাম্বার দিতে ইচ্ছে করবে? আমি হলে বিশ্বাস করো ভাইয়া, আমি তো আ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়েছি। এখনো পড়াই ২-১ টা স্কুল কলেজে চাকরি-বাকরি করেছি জীবনে। তো আমি নাম্বার দেওয়ার জন্য বসে থাকি ছেলেমেয়েদের পরীক্ষার খাতায়। কিন্তু আমার সবচেয়ে আমি বিরক্ত হই যখন দেখি যে বানান ভুল করে। এটা সত্যিকারটা কথা বললাম এবং আমি না, প্রত্যেকটা টিচারই খুব বিরক্ত হয়। আমি দেখছি। মানে আমি যখন ভাই স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো না, আমি তখন এটা বুঝতাম না। পরে যেয়ে যখন আমি টিচার হলাম, স্টিল না আই এম অলসো এ টিচার। সো আমি যখন দেখলাম যে আমি শুধু বিরক্ত হই না, ওর আশের সবাই খাতা দেখতে যেয়ে বিরক্ত হয়। তখন আমি বুঝলাম যে কেন আসলে একটা স্টুডেন্টের নাম্বার কমে যায়। আসলেই বানানের জন্য নাম্বার কমে যায়। সো আমি এক্ষেত্রে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা কঠিন শব্দ ব্যবহার করো না। সহজ শব্দ ব্যবহার করো কিন্তু সেটা যেন অ্যাবসোলিউট থাকে। ক্লিয়ার? সো দেখো বানানের ক্ষেত্রে অ্যালার্ট থাকবে এবং সারাংশ সবসময় চেষ্টা করবা যে একেবারে শর্টকাটে অল্প কথায় এটা বলার এবং অল্প কথায় লেখার। ঠিক আছে? কেননা অল্প কথায় যখন তুমি লিখবা তখন তোমার মূল বক্তব্যটা উপস্থাপিত হবে। সারাংশ তো পারি। বড় একটা সমস্যা হচ্ছে ভাইয়া সারমর্ম পারি না। সারমর্ম কেন পারি না? এর বড় একটা কারণ হচ্ছে ভাইয়া পরীক্ষায় সারমর্ম যে আসে এগুলো হচ্ছে কবিতার ছন্দ। কবিতা তো ভাইয়া দেখলে আমার গা জ্বালা করে। আপনি জানেন না? কবিতা দেখলে আমার গা কিলবিল করে। মনে হয় যে একেবারে প্রশ্ন ছিঁড়ে ফেলি। এ কি কোনো মানুষ অ্যান্সার করে নাকি? আর ওই ছোট্টবেলা থেকে যা পড়ে আসছি ওইটা যদি আসে তাহলে একেবারে চোখ বন্ধ করে লিখে দিই। আর যদি না আসে আমার পক্ষে আনসার করা সম্ভব না। সত্যি কিনা? ইয়েস, আমি জানি। এইটা করা যাবে না। কবিতা, উপন্যাস, নাটক খেয়াল করে দেখবা এগুলো আমাদের আশেপাশের সমাজ জীবন থেকে, আশেপাশের বাস্তবতা থেকেই এগুলো আসছে। কবিরা লিখে গিয়েছেন কেন? এটার মধ্যে একটা দর্শন আছে। এটার মধ্যে অনেক কিছু শেখার আছে, জানার আছে। সত্যি না? তুমি ওই জিনিসটা ধীরে, ধীরে পড়ো, ধীরে, ধীরে বোঝার চেষ্টা করো। যে এই যে এত বড় একটা কবিতা বা কবিতার অংশ, এটার সামারি কি? সামারি হচ্ছে এটাই। মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই এবং দুঃখ ছাড়া আসলে কখনো সুখ আসে না। আর এই দুঃখকে দারিদ্র্যকে কিন্তু খুব সহজভাবে গ্রহণ করতে হবে। আমি অনেক মানুষ দেখেছি, অনেক কি বাঙালিদের মধ্যে এটা একটা বড় টেনডেন্সি। আমি পৃথিবীর ২-১ টা দেশে গেছি। কোন দেশে এই ধরনের চিন্তা ভাবনা দেখিনি। মানে আমরা কোনোভাবেই কোনো নেগেটিভ কোনো কিছুকে আমরা আন্তরিকভাবে নিতে পারি না। আমরা খুব হতাশ হয়ে যাই অল্প সময়। এটা করা যাবে না। এবং সবচেয়ে খারাপ লাগে তোমাদের বয়সে অনেক ছেলেমেয়ে দেখছি, মানে পরীক্ষায় ২ টা নাম্বার কম পাইছে। তাই নিয়ে মনে হয় ওরে বাবা ওর আইসিইউতে ভর্তি করতে হবে, হসপিটালে ভর্তি করা লাগবে। এটা খুবই খারাপ একটা মানে কি বলবো এটা অভ্যাসে দাঁড়িয়েছে আমাদের। আরে বাবা তুমি কোথায় মডেল টেস্ট দিছো, কোন এক জায়গায় পরীক্ষা দিছো, ২ টা নাম্বার কম পেতেই পারো। তাতে কি হয়? তোমার কি মনে হয় তোমার এখান থেকে ১০ বছর পরে তুমি যখন বাস্তব জীবনে ঢুকবা, জব মার্কেটে ঢুকবা, ক্যারিয়ারে যাবা সেক্ষেত্রে ২ নাম্বার কোনো কাজে লাগবে? হ্যাঁ, তার মানে কিন্তু এই না যে এসএসসি পরীক্ষায় আমি ২ নাম্বার কম পাবো। আমি এখন একটা মডেল টেস্টে খারাপ করছি, ২ নাম্বার ৫ নাম্বার কম পেয়েছি। আমাকে ফাইন্ড আউট করতে হবে হোয়াট আর ইটস অ্যাকচুয়াল রিজন। এটার মূল কারণটা কি? মূল কারণ ফাইন্ড আউট করে তুমি সেই জায়গাগুলো ঝালাই করো, ঘষা মাজা করে আসল পরীক্ষা যেয়ে ভালো করলেই হচ্ছে। কোথাকার কোন কোচিং এর স্যার পরীক্ষা নিছে ২ নাম্বার কম পাইছে তাই নিয়ে ৩ দিন ভাত খায় না। এটা আমার খুবই খারাপ লাগে। বিশেষ করে আমি মেয়েদের মধ্যে এই জিনিসটা দেখছি। তোমরা এটা অন্যভাবে নিও না। তোমরা আমার মানে কি বলবো আমার ছোট বোনের থেকেও অনেক ছোট। সো আমি ফ্র্যাঙ্কলি বলছি, মেয়েরা আমি দেখছি যে ২-১ নাম্বার কম পাইলে এটা আন্তরিকভাবে নিতে পারেন। নো, দিস ইস নট এ ভেরি গুড হ্যাবিট। তুমি কম পেতেই পারো। কেন পেয়েছো প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট। আর আমাদের এই ছেলেগুলো
এগুলোর কি অভ্যাস? ২ নাম্বার কম পাইছে কি খুব কেয়ারলেস। আরে থাক। নো, এটা আরো ডেঞ্জারাস। কেয়ারলেস বাবা হওয়াটা সবচেয়ে বিপজ্জনক। হ্যাঁ, তুমি কম পাইছো, তোমার হয়তো অতটা ভিতরে ক্রিয়া করছে না, কিন্তু তুমি কারণটা জানার চেষ্টা করো এবং সেই অনুযায়ী কাজ করো। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? সো এই সারমর্মের বিষয়টা নিয়েই কথাগুলো আসলো। তুমি যদি ২-১ টা নাম্বার কম পাও, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। নাম্বারটাকে কিভাবে মডিফাই করা যায় সেই চেষ্টা করো। কি কথা বুঝতে পারছো তো? তোমরা আবার কেউ এটা ব্যক্তিগতভাবে নিও না যে ভাইয়া আপনি আমাকে বকা দিলেন। তোমাদেরকে কি বকা দেওয়ার সাহস আমার আছে নাকি? আমি তো তোমাদের সামনাসামনি বসে পড়ালে অনেক বকা দিতে পারতাম। এখন অনলাইনে পড়াচ্ছি। কে কোথায় কোথা থেকে বসে ক্লাস করছো। আর তোমাদের তো কিছু বলার সুযোগ নাই। আর সত্যি কথা বলতে আমি অত বকাঝকা দিতেও পারি না। বুঝতে পারছো? এটা আমার একটা বলতে পারো আ সারা জীবনে আমার অনেক স্টুডেন্ট বলে, আর আমার যারা খুব কাছের আত্মীয়স্বজন তারাও বলে, যে তোর একটা বড় সমস্যা হচ্ছে তুই মানে কখনো রাগ করতে পারিস না। বুঝতে পারছো? তো এটা আসলে একেকজন মানুষ তো একেক রকম। আমার মধ্যে এই রাগটা এটা ওইভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে না। আমি যে সর্বশেষ কত বছর আগে রাগ করে আসছি আমার মনে পড়ে না। বুঝতে পারছো? তো যাই হোক ওইদিকে না যাই, ব্যক্তিগত কথাবার্তা না যাই। তো এই হচ্ছে মূল কথা। এখন আমরা চিঠিপত্র নিয়ে কথাবার্তা বলব। তার আগে আমি ১ মিনিটের জন্য আবার একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি এবং তোমাদের কথা শুনবো। সারাংশ সারমর্ম নিয়ে যে এতক্ষণ বকবক করলাম, এটার উপর কারো কোনো বক্তব্য আছে কিনা? কারো কোথাও কোনো প্রকার কনফিউশন আছে কিনা? প্লিজ frankly share on your screen or comment box. Is there any confusions regarding this? ভাইয়া চিঠি নিজের ভাষায় লিখতে হবে কিনা? আরে বাবা আমি চিঠিতে তো এখনো ঢুকিইনি রে ভাই। আমাকে চিঠিতে যাইতে দাও আগে। তারপরে চিঠি নিয়ে দেখো কি বলি। ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হোক। তাহলে আমরা পরে আস্তে, আস্তে যাবো। আহ কে যেন কিছু বলছো? কঠিন একজন বলছে মাত্র জয়েন করলাম। আরে ব্যাপার না। আমাদের তো রেকর্ডিং রয়েছে। রেকর্ডিং শুনে এসো। আর আজকের যে ক্লাসে কিছুই লাগে না। এমনি পারা যাবে। এই যে আব্দুর রহমান বলছে সর্বোচ্চ কত লিখলে ভালো হয়? বাবা আমি এই কথাটা মনে হয় অলরেডি ১০ বার বলছি রে ভাই। অনুচ্ছেদের মধ্যে কবিতার লাইন দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। কোটেশনস হিসেবে তুমি সুন্দর করে দিতে পারো। তবে সেটা বেশি না। সর্বোচ্চ একটা ছন্দ দিতে পারো। গৌরব বলছে ধরলাম বই থেকে সারাংশ এসেছে। আমি যদি বইয়ে উত্তরটুকু ওইটুকু দিলে ফুল মার্ক পাবো কিনা? অবশ্যই পাবা। 100% পাবা। ওকে? ওকে, 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 ওকে। তো ঠিক আছে তাহলে আমরা আপাতত আর কমেন্ট বক্সটা না দেখি। আমরা এবার পরবর্তী টপিকে চলে যাই। থ্যাংক ইউ। তোমরা রিপ্লাই করেছো। খুবই ভালো লাগলো। আসলে সত্যি কথা বলতে এ ধরনের টপিকে কনফিউশন থাকে না। তোমরা সেই বলা যায় জন্ম থেকে পড়ে আসতেছো এই টপিকগুলো। এই যে গালিব ইসলাম বলছে যে ওই যে হুবহু লিখি তারপরে স্কুলে নাম্বার দেয় না। আমি তো একটু আগে বলে আসলাম স্কুলের টিচাররা বিভিন্ন কারণে তোমাকে নাম্বার দেয় না। এটা তুমিও জানো। দরকার নেই এখন পাওয়ার। আমরা শেষ পর্যন্ত বোর্ডে গোল দিয়ে আসবো শেষ। টিচার তখন বসে, বসে হা করে মানে তাকায় থাকবে। কি ব্যাপার? গালিব তো জীবনেও 90 পায়নি। কি করে বোর্ডে 90 পাইল? বুঝতে পারছো? আমি আমার জীবনে কোনোদিন বাংলায় 70 পাইছি বলে আমার মনে পড়ে না। এটা সত্যি একটা কথা বলি। অবশ্য আমাদের সময় 70 মানে অনেক কিছু ছিল। তো যাই হোক এসএসসি পরীক্ষা দিলাম। প্রায় ১৫০-৫৫ জন মতো। তো ১৫০-৫৫ বা ১৬০ জনের মধ্যে আমরা সেবার বাংলা এ প্লাস পেয়েছিলাম মাত্র ২ জন। আমি যখন পরীক্ষা দিয়েছি বা আমাদের সময় বা তুমি চাইলে তোমার সিনিয়র কারো কাছে শুনে দেখবা সে সময় আ বাংলা বলো, ইংলিশ বলো বা এই ধরনের সাবজেক্ট গুলোতে এ প্লাস এভেইলেবল পাওয়া যেত না। ১৫০ জনের মধ্যে ২ জন বাংলা এ প্লাস পাইছি। অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দেম। তো বুঝতেই পারছো যে আসলে সেই সময়ের বাস্তবতাটা কেমন ছিল। তো টিচাররা কিন্তু নাম্বার দিত না।
তো এটা নিয়ে কিন্তু আমি বা আমাদের মতো যারা ছিলাম, আমরা কিন্তু কেউ কখনো বিচলিত হয়নি। আরে স্যার নাম্বার দিচ্ছে না, পরীক্ষায় পাবো কি পাবো না, দরকার নেই। পরীক্ষায় ভালো দিব, পরীক্ষায় নাম্বার পাবো, সহজ কথা। এবং ধরে নিচ্ছি ওই ২ জন A+ এর মধ্যে আমি একজন ছিলাম। অন্য তো মেক্সিমামই পায়নি। তো তারা কি জীবনে ফেইলিউর হইছে? আমার যে ফ্রেন্ডস গুলো বাংলায় A+ পায়নি, তারা এখন সব বড়, বড় ইঞ্জিনিয়ার। এটা সত্যি কথা বললাম। তুমি এটা ভাইবো না আমি এই চাপা মারছি শুধু তোমাদেরকে মোটিভেট করার জন্য, না। কি হয়েছে? বাংলা A+ মিস হলে তাতে জীবনে কি মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়া যাবে না এমন কোনো কথা আছে নাকি? জাস্ট বি কুল। কোনো না কোনো কারণে একটু মিস হয়ে যেতেই পারে। তুমি সেটাকে পরবর্তীতে কিভাবে ফিল আপ করবা এই চেষ্টা করো। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের চেষ্টা থাকতে হবে আমি যেন প্রত্যেকটা সাবজেক্টে A+ পাই, গোল্ডেন প্লাস পাই। সহজ কথা। ওকে? সো চলো তাহলে আমরা চিঠিপত্র নিয়ে আজকে কথা বলবো এবং চিঠিপত্র দেখো আজকে এতগুলো ধরনের চিঠিপত্র আছে। কত ধরনের চিঠিপত্র, তবে আমরা এত চিঠিপত্রে যাব না। কেন যাব না? সেটাও খুব শর্টকাট কথা। বিগত ১০ বছরের প্রশ্ন এনালাইসিস করো। বিগত ১০ বছরের বোর্ডের প্রশ্ন এনালাইসিস করে দেখো ঘুরে ফিরে ২-৩ টা ধরনের চিঠিপত্র পরীক্ষায় প্রশ্ন আসে। ব্যক্তিগত পত্র আসে, আবেদনপত্র আসে, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিপত্র পরীক্ষায় বেশি আসে। তাহলে আমরা কি করব? আমরা সব পড়বো, জানবো, বুঝবো। কিন্তু এই ৩ টা জায়গা সবচেয়ে বেশি ফোকাস করব। আমি কি বোঝাতে পারছি? ভাই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি এক্ষেত্রে তোমাদের যেটা ছোট পরামর্শ দিব সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনস এনালাইসিস করো। আমি লিখিত অংশের ক্ষেত্রে সবসময় এই পরামর্শটা দেই। বিগত ৫ থেকে ৭ বছরের জাস্ট প্রিভিয়াস বোর্ডের কোয়েশ্চেনস গুলো একটু এনালাইসিস করো এবং প্রশ্ন এনালাইসিস করে দেখবা যে তোমার প্রশ্ন ম্যাক্সিমাম এসেছে এইগুলো জায়গা থেকে। তাহলে যেহেতু ওই জায়গাগুলো থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন হয়েছে, তোমার এখন উচিত হবে ওই জায়গাগুলো সুন্দর করে ফোকাস করা। আমি কি বোঝাতে পারছি ভাই কথাটা? থ্যাংক ইউ। এবার আমি যেটা বলবো, চিঠিপত্রের ক্ষেত্রে ব্যক্তিগত পত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি আজকে তোমাদের সবকিছু বলবো না, একটা কথাই বলবো ফোকাস করে। সেটা হচ্ছে এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলের চিঠিপত্রের ক্ষেত্রে ছেলেমেয়েরা যেখানে ভুল করে সেই জায়গাটা আমি একটু ধরায় দিই। ছেলেমেয়েরা ভুল করে সেটা হচ্ছে পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা মধ্যে প্রশ্নটা সে ভালোভাবে পড়ে না। আবার বলছি, প্রশ্নটা সে ভালোভাবে পড়ে না বিধায় সে কিন্তু প্রপারলি আনসার করতে পারে না। যেমন পরীক্ষায় প্রশ্ন এসেছে, মনে করো তোমার নাম গালিব, তোমার বন্ধুর নাম মেহেদি। তুমি কোনো না কোনো একটা বিষয় নিয়ে তার কাছে চিঠি লিখছো। কি পরীক্ষায় ধরনের প্রশ্ন আসেন? এবার তুমি দেখা গেল পরীক্ষার হলে এই প্রশ্নটাই ভালোভাবে পড়লে না। তাহলে ভাই তুমি যদি পরীক্ষার হলে প্রশ্ন ভালোভাবে না পড়ো, তুমি কি ওই গালিবকে মেহেদি বানিয়ে দিবা, মেহেদিকে গালিব বানায় দিবা? এটাই সহজ, এটাই স্বাভাবিক কথা। সো আমার ব্যক্তিগত পরামর্শ তোমাদের কাছে, চিঠিপত্রের ক্ষেত্রে প্রশ্নপত্র খুব ভালোভাবে পড়তে হবে। আমার জাস্ট এই একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। আর বাকিটা তোমরা পরীক্ষায় সব কমন পাবা, আমি গ্যারান্টি দিচ্ছি। পরীক্ষায় কোনো রেকর্ড নেই যে কোনো বছর চিঠিপত্র বা দরখাস্ত কমন আসে না। কিন্তু পরীক্ষায় হাজার রেকর্ড রয়েছে, ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করে। প্রশ্নপত্র খুব ভালোভাবে পড়বেন যাতে করে কোনোভাবেই আপনার এই ধরনের মিস্টেক গুলো না হয়। এরপরে যেটা রয়েছে, প্রত্যেকটা চিঠি বা দরখাস্তের কিন্তু একটা ফরম্যাট রয়েছে। আমরা সেই ফরম্যাটটা মেনটেন করব। যেমন ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে ফরম্যাট কি? প্রথমে আমরা একটা অ্যাড্রেস লিখবো, কোথা থেকে লিখছি। আমরা সুন্দর একটা তারিখ দিব, তারপরে কার উদ্দেশ্যে লিখছি। এই ফরম্যাটটা মেনটেন করলাম। তারপরে আস্তে, 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 আস্তে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে আস্তে, আস্তে শুরু করলাম।
আমরা মেইন বডিটা সুন্দর করে লিখলাম এবং এক্ষেত্রে আরেকটা ছোট্ট পরামর্শ দিয়ে রাখি। তোমাদের একটা বিগ কোয়েশ্চেন থাকে যে চিঠি বা দরখাস্তের ক্ষেত্রে ভাইয়া এ পাতা ও পাতা লেখা যাবে কিনা? আমার ব্যক্তিগত পরামর্শ তোমাদের জন্য, কোনোভাবেই পেজ উল্টানো যাবে না। তুমি যেটা করতে পারো, এই যে খুব মনোযোগ দিয়ে দেখো, বাম পাশে লেখা শুরু করে তুমি ডান পাশের পাতায় শেষ করতে পারো। বোঝনি ভাই কথাটা? আবার বলছি, বাম পাশের পাতায় লেখা শুরু করলে বাম পাশের পাতায় তো লিখলে, তারপর ডান পাশের পাতায় যেয়ে লেখাটা শেষ করে ফেলো। কোনোভাবেই যেন এমন না হয় যে ডান পাশের ওই পাতায় লেখা শুরু করে পরের পেজে চলে গেছো, পরের পাতায় চলে গেছো, এখানে কিন্তু তোমার নাম্বার কমে যাবে। একবার বললাম, মাথায় ঢুকে রাখো, সহজ কথা। এবং আমরা চিঠিপত্র একেবারে শেষে কি করলাম, কার উদ্দেশ্যে লিখেছি সুন্দর করে ইতি তোমারই দোস্ত, এটা সেটা শেষ। এবং অবশ্যই চিঠির শেষে প্রেরক এবং প্রাপক এটা অবশ্যই অবশ্যই দিতে হবে। এবং এক্ষেত্রেও একই জিনিস, এটা তুমি কি লিখবা তোমার প্রশ্নপত্র তোমাকে বলে দিবে। প্রশ্নপত্র বলে দিবে যে প্রেরক কে আর চিঠিটা পাচ্ছে কে। এবং এই জায়গাটাও ছেলে মেয়ে ভুল করে, ডাক টিকিট বা স্টাম্প, ইংরেজিতে লিখলাম, লেখাটা উচিত হয়নি। ইংরেজিতে লেখার সময় স্টাম্প লিখবা, বাংলায় ডাক টিকিট তো লিখবাই, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। শর্টকাটে লেখো এই জায়গাটা, একেবারে শর্টকাট, নাম ঠিকানা শেষ, কিন্তু তোমাকে লিখতে হবে। এটা না লিখলে -2। তোমরা এটা জানো কিনা জানি না, চিঠিপত্র দরখাস্তে কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট নাম্বার থাকে। তুমি যদি এটা না লিখে থাকো, তুমি 8-এর মধ্যে তোমাকে নাম্বারিং করবে তখন। এটা মনে হয় যে ভাইয়া লিগেলেই মনে হয় মার্কস দিয়ে দেয়, যা খুশি লিখবো নাম্বার দিয়ে দিবে। না রে বাবা, এত সহজ হলে তো গরু ছাগল সবাই প্লাস পাইত, সবাই প্লাস পায় না। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। সো আমরা আশা করছি ভাইয়া তুমি বুঝতে পেরেছো। এবার তাহলে চলো আমরা ছোট্ট করে একটা আমন্ত্রণ পত্রের একটা ফরম্যাট একটু দেখি। আমন্ত্রণ পত্র জিনিসটা কি? মনে করো যে তোমাদের স্কুলে আজকে কোনো না কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, যে কোনো প্রোগ্রাম হতে পারে, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম, বিজয় দিবসের প্রোগ্রাম হতে পারে। যেমন আমি এখানে যে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে নজরুল জয়ন্তী উদযাপন, উদযাপন বানানটা একটু ভুল হয়েছে, উদযাপন। নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে তোমাদের স্কুলে মনে করো কোনো একটা আয়োজন হয়েছে, আমরা সেই আয়োজনটা করব। এখন আমরা তো কিছু আমন্ত্রিত অতিথিদেরকে নিমন্ত্রণ করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো খুব সহজ, ডট 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 স্কুল অ্যাড্রেস, ছোট্ট করে এটা লিখলাম, সুধি, তারপরে আগামী এত তারিখে এটা সেটা আমরা নজরুলের জন্ম জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি, আপনি অনেক ভালো মানুষ, একটু আইসেন। মানে বুঝতে পারছি, এভাবে তো আর লেখা যায় না। জাস্ট মাননীয় উনি উপস্থিত থাকবেন, ইনি উপস্থিত থাকবেন, আপনাকেও আমরা দাওয়াত দিচ্ছি, আপনার চলে আসেন। দাওয়াত দিলাম, বাস, এত তারিখে অ্যাপ্লাই, এটা দিলাম, আর বিনীত আমরা এই শেষ। কত সুন্দর একটা কথা। এখন এটা কি খুব আহামরি কঠিন কিছু? আমন্ত্রণ পত্রে জাস্ট সুন্দর একটা ফরম্যাট একটু দেখে রাখবা, একটা ফরম্যাট দেখলেই হবে। একটা ফরম্যাট মনে রাখবা, পরীক্ষা আসলে ওখান থেকে অ্যান্সার করে দিবে। এবং আমার কেন জানি মনে হয় এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। এখন দেখা গেল পরীক্ষায় প্রশ্ন এসেছে, ওই ফরম্যাটে ওই সাসে জাস্ট ফেলে দিলে হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। এরপরে পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবেদনপত্র। পরীক্ষার জন্য আবেদনপত্র খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা বলা যায় সেই জন্ম থেকে এ পর্যন্ত আবেদনপত্র লিখতে 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 আমাদের হাত মোটামুটি একেবারে কলম পেকে গেছে। ও জানে যে এরপরে কি লিখবে। তো আবেদনপত্রে জাস্ট একটা কথা বলবো, আবেদনপত্র যদি পরীক্ষা আসে 100% শিওর পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। কিন্তু তারপরেও ছেলেমেয়েরা কেন আবেদনপত্রে 10-এ 10 পায় না? এর একটাই কারণ, আবেদনপত্র লেখার কিন্তু ওই চিঠিপত্রের মতো একটা ফরম্যাট আছে, ফরম্যাটিং এ সে ভুল করে। ফরম্যাটটা কি? প্রথমে সুন্দর তারিখ দিব, বরাবর লিখবো, কার কাছে লিখছি, কোথার থেকে লিখছি, এবং অবশ্যই অবশ্যই বিষয়। দেখছো আমি এইটুকু জায়গায় 3-4টা জায়গায় মার্ক করে দিচ্ছি। এর একটা জায়গায় ভুল করা মানে তুমি -1।
অনেক স্টুডেন্ট দেখছি তারা বিষয় লেখে না, সাথে সাথে -2। চিঠিপত্র দরখাস্ত বাবা বারবার বলছি কোনোভাবেই ফরম্যাট মিস করা যাবে না। একটা ফরম্যাট মনে রাখবো, one format can help you। ইংরেজিতে লেখা হয়ে গেল, অর্থাৎ একটা ফরম্যাট, আমি যদি একটা অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট ভালোভাবে জানি, ওটা ইংলিশ বাংলা সব ক্ষেত্রেই কাজে লাগবে। আমি কি বোঝাতে পারিনি তোমাদেরকে? জাস্ট অ্যাপ্লিকেশনে একটা ফরম্যাট মনে রাখবা, যে কোনো একটা ফরম্যাট, সেটা মানপত্র, অভিনন্দনপত্র, এ পত্র সে পত্র, ওই একটা ফরম্যাটে ছাঁচে ফেলে দিলে হয়ে যাবে। সহজ কথা। এই কি সারা জীবন ধরে মানুষ পড়ে নাকি এগুলো? এমনি পারা যায়। তারপরে এটা লিখলাম, দরখাস্তটা লেখার শেষে আপনার একান্ত অবাধ্যগত ছাত্র এই এখান থেকে শেষ হয়ে গেল দরখাস্ত। এখানে তো আমি কেমন কঠিন কিছু দেখলাম না। এরপরে যেটা রয়েছে কি, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি লেখার নিয়ম। এইসব নিয়ম টিয়ম মুখস্থ করার কিছু দরকার নেই। জাস্ট আমি কি করব, একটা ফরম্যাট, সুন্দর একটা সংবাদপত্রে প্রকাশের জন্য একটা চিঠির ফরম্যাট আমি একটু মাথায় ঢুকায় রাখবো। আমি যদি জাস্ট সুন্দর করে একটা ফরম্যাট ঢুকায় রাখি, অটোমেটিক ভাবে পারবো। তো সংবাদপত্রে প্রকাশের জন্য কি করা হয় জানো? সংবাদপত্রে প্রকাশের জন্য সাধারণত প্রথমে সম্পাদক বরাবর, অর্থাৎ ওই পত্রিকাটা যিনি সম্পাদনা করেন তার বরাবর লিখতে হয়, তারপরে আস্তে আস্তে লেখা শুরু করতে হয়। তো সেক্ষেত্রে একই কথা, একেবারে হুবহু একই কথা। প্রথমে সুন্দর করে তারিখ, কার বরাবর লিখছি, কোন পত্রিকায় লিখছি, তারপরে জনাব এটা লিখি, তো লিখে বিনীত এই, অর্থাৎ আমি এই এত তারিখে লেখা শুরু করছি, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক বরাবর লিখলাম, জনাব আপনার বহুল প্রচারিত পত্রিকায় এই বিষয়টা লিখে যদি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, বাধিত থাকবো। এরপরে যেটা, এই টাইটেলটা অবশ্যই দিতে হবে। টাইটেল 100% টাইটেল দিতে হবে, তা নাহলে নাম্বার কিন্তু -2। দেখো ছোট্ট একটা টাইটেল, এক লাইন লিখলাম, ওটা লিখলেই 2 নাম্বার। মনে করো তুমি ভাব সম্প্রসারণ লিখে আসছো, তুমি টাইটেল লেখনি, তুমি কি নাম্বার পাবা পুরোপুরি? কোনোভাবেই পাবা না, -2 অটোমেটিক ভাবে কমে যাবে। অর্থাৎ 2 নাম্বার থেকে নিজেকে সাইড করে রাখতে হবে। সো যেটা বলছিলাম, এই ছোট ছোট বিষয়গুলো একটু মনোযোগ দিবে এবং লেখার শেষে এমতাবস্থায় আপনার সহায়তা কামনা করছি, নিবেদক তোমার নাম দিয়ে ছোট্ট করে একটা ঠিকানা লিখে দিলে শেষ। তাহলে দেখো আমি কিন্তু বারবার একটা কথা বলছি, যে কোনো চিঠির ক্ষেত্রে সুনির্দিষ্ট একটা ফরম্যাট আমরা মেনটেন করার চেষ্টা করব। ঠিক আছে? মানপত্রটা কি? মানপত্রটা হচ্ছে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বলে একটি মানপত্র রচনা করো। মানপত্র কি? তোমরা যারা স্কুলে পড়ো জানো যে, মনে করো যে তোমাদের ব্যাচের এবার কোনো না কোনো, মানে আগে এটা রেগুলার হতো স্কুলে, এখন এতটা দেখা যায় না সব স্কুলে, যে তোমরা স্কুল থেকে বিদায় নিচ্ছ, তোমাদের বিদায় সংবর্ধনা হচ্ছে। তখন কি, তোমরা এই একটা ফরম্যাট, বিদায়ী ভাই বোনেদের একটা উদ্দেশ্যে বললে, অভিযাত্রিক দলদের একটা, মানে জাস্ট একটা ফরম্যাট মেনটেন করে সুন্দর করে লিখে দিয়ে আসলে, তারপর একটা তারিখ দিলে, তোমাদের প্রীতি ছাত্রছাত্রী এত উচ্চ বিদ্যালয় শেষ। অর্থাৎ সাধারণত মানপত্রে কি হয়, মানে যাদের উদ্দেশ্যে করা হয় তাদের উদ্দেশ্যেই। অর্থাৎ তুমি স্কুল থেকে লিভ করে আসছো, তুমি সম্মানিত শিক্ষকদের একটা সম্মান করে আসলে, তোমার যারা মানে ছোট ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে সম্মান করে 2টো লাইন লিখে দিয়ে আসলে, এই দেখবা যে কোনো একটা মানপত্র পড়লেই বুঝতে পারবে এটা আহামরি কঠিন কিছু না। তো যাই হোক ভাই, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আর তোমরা তো জানো যে আসলে আমাদের কিন্তু এই মুহূর্তে রিভিশন প্লাস মডেল টেস্টের কোর্স আসলে যেটা রয়েছে, এবং সেই মডেল টেস্টের কোর্সে যেটা আছে, তোমরা তো সেটা জানো যে আমরা লক্ষ্য জিপিএ 5 নামে যে কোর্সটা তোমাদের জন্য লঞ্চ করেছি, ইতোমধ্যেই করেছি, এবং সেখানে কিন্তু এই ধরনের ফিচার গুলো রয়েছে। তো আমার কেন জানি মনে হয় এই ফিচার গুলোর সাথে কোনো স্টুডেন্ট যদি কানেক্টেড থেকে একটানা 2 থেকে 3 মাস পড়াশোনা করে, তাহলে আসলে তার এ প্লাস গোল্ডেন প্লাস পাওয়া এটা আসলে কোনোভাবেই মানে তার মিস হওয়ার কথা না। তো আমি আপাতত কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি, এবং আমরা মোটামুটি ভাবে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
আমি এখন কমেন্ট বক্সটা অন করেছি শুধু তোমাদের জন্যই। যদি আজকের ক্লাসের টপিক নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশন থাকে, তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, একজন একটা প্রশ্ন করেছে, আমন্ত্রণ পত্রে কি সূচিপত্র, কি অনুষ্ঠান সূচি লিখবো কিনা ভাই? অবশ্যই অনুষ্ঠান সূচি লিখবা। আমাদের স্লাইডও মনে ছিল, কোনোভাবে হয়তো ওটা স্কিপ হয়ে গেছে, দেখে নিও আছে। অনুষ্ঠান সূচি লিখতে হবে। একজন একটা ভালো প্রশ্ন করেছো, পেজ আর পাতা। আমি আবারও বলছি, পাতা হচ্ছে এ পাতা ও পাতা, আর পৃষ্ঠা বা পেজ বলতে এ পাতা উল্টায় যখন আমরা ওই পাতা যাই তখন সেটাকে আমরা বলি পেজ। একজন বলছে চকলেট পাওয়া, হ্যাঁ বাবা চকলেট অবশ্যই পাঠায় দিব, সমস্যা নেই। আগে আমি আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সেটাই, আজকের প্রত্যেকটা টপিক, এই যে অনুচ্ছেদ, তারপরে কি করলাম, সারাংশ সারমর্ম এবং চিঠিপত্রের এই যে প্রত্যেকটা জায়গার এই যে শর্টকাট গুলো লিখে দিয়েছি, যে টিপস গুলো লিখে দিয়েছি, স্ট্র্যাটেজি গুলো লিখে দিয়েছি, টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি, এইগুলো প্রত্যেকটা টপিকে কি কি দিয়েছি এটা সুন্দর করে আগে নিজে নোট করবা একটা জায়গায়, যে ভাইয়া প্রত্যেকটা টপিকে যে এই কথাগুলো বলছে, এই টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি গুলো লিখে সুন্দর করে গ্রুপে আমাকে মেনশন করে লিখবা যে ভাই আপনি এটা বলছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দু একটা ভালো প্রশ্ন নিব, যে প্রশ্নগুলো লজিক্যাল। সব প্রশ্ন উল্টাপাল্টা প্রশ্ন করছে অনেকে, এটা দরকার আছে বলে মনে হয় না। ভাইয়া সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি কতটা লিখবো? ভাইয়া অবশ্যই চেষ্টা করব চিঠিপত্র 2 পাতা লেখার, বাম থেকে শুরু করে ডান পাশে শেষ করার, এবং আমি জানি এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আমার আইডিতে নাকি পাওয়া যায় না, আসলে আমি একটু সবসময় রিপ্লে করতে পারি না, তবে তোমরা আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে রেখো, আমি চেষ্টা করব একদিন পরে হলেও সেটা অ্যাকসেপ্ট করার, সমস্যা নেই। সারাংশ সারমর্ম লিখতে যে ইমেইল লিখবা ভাই, এটা তো খুবই ডেঞ্জারাস কাজ, এটা কোনোভাবেই করা যাবে না। একটু কমেন্ট বক্সটা আমি একটু স্লো যাই রাসুল সাহেব, দু একটা গুরুত্বপূর্ণ আসছে। চিঠিপত্র লেখার সময় প্রধান শিক্ষকের পরে মাধ্যম লেখার জন্য বলে ক্লাসে, মাপ চাই ক্ষমা চাই, বইয়ে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট মেনটেন করো বাবা, আর কিছু লাগবে না। তারপর দরখাস্ত পড়ালাম না বাবা, দরখাস্ত পড়াই গেছি মিস্টার গালিব। নেক্সট কোশ্চেন। সাইদুল একটা প্রশ্ন করছে, এর আগে অনেকবার প্রশ্ন করছো, নীল কালি দিয়ে লিখলে হবে? ভাই আমি রিকোয়েস্ট করব নীল কালি ব্যবহার না করার জন্য। সর্বোচ্চ তুমি যেটা করতে পারো, তোমার যে হেডলাইন গুলো আছে বা টাইটেল গুলো আছে সেটা হয়তো নীল কালি দিয়ে লেখা যেতে পারে। লেখার মধ্যে তুমি ভালো একটা কোটেশনস দিয়েছো, একটা ছন্দ দিয়েছো, ছন্দটা একটু নীল কালি দিতে পারো, জাস্ট ইট ইজ, এর বাইরে কিছু না। মিস্টার ফায়জুল মাওলা চৌধুরী বলছেন যে ভাইয়া সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি আর প্রতিবেদনে এক জিনিস কিনা? একেবারেই না। আমরা নেক্সট ক্লাসে হয়তোবা প্রতিবেদন নিয়ে কাজ করব, সে সময় আরো বুঝিয়ে দিব। আপাতত আজকে সংবাদপত্র নিয়ে যে কাজটা করলাম, কথা বললাম, এটা মাথায় রাখ। আমার যে নাম আছে ওই নামই হচ্ছে আমার আইডি, ঠিক আছে? ওকে, সো আজকে তাহলে এ পর্যন্তই। আমার কেন জানি মনে হয় আজকে আমাদের যে টপিক, আসলে এই টপিকে আসলে আমি খুব ভালোভাবে জানি যে আসলে তোমাদের বলার মতো কিছু নাই। তোমরা সেই ছোট্টবেলার থেকে এগুলো জানো 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 জানো। সো তারপরেও যেহেতু আমাদের সামনে পরীক্ষা, তোমাদের অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের কনফিউশন থাকে এই টপিকগুলো নিয়ে, আমি চেষ্টা করলাম এই ক্লাসে যতদূর পারা যায় অল্প সময়ের মধ্যে সেটা সমাধান করার। তবে এর বাইরেও যদি তোমাদের কারো কোথাও কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে যে ভাইয়া ক্লাসে এটা বলেছিলেন তারপরে আমি এটা বুঝতে পারিনি, তোমরা অবশ্যই যে গ্রুপগুলোতে আমাদের সাথে কানেক্টেড আছো
গ্রুপে আমাকে মেনশন করে প্রশ্নটা করবা যে, "ভাই এটা একটু বুঝায় দেন।" আমি চেষ্টা করব সাথে, সাথে হোক বা ১ ঘন্টা পরেও রিপ্লাই করার। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।